আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এনটিআরসিএ থেকে, যেখানে কিন্তু ৬৭,২০৮ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ ৬৭,২০৮ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। তো এই সার্কুলারে যারা আবেদন করবেন, আবেদনের তারিখ কিন্তু ১৭ জানুয়ারি পর্যন্ত রয়েছে। যারা আবেদন করতে চাচ্ছেন বা যারা আবেদন করবেন সামনে, তো অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। কেননা আবেদনের যে মূল বিষয় সেটা হচ্ছে প্রতিষ্ঠান সিলেক্টেড করা। তো প্রতিষ্ঠান সিলেক্টেড যদি আপনি ঠিকভাবে না করেন, আপনি কিন্তু পরবর্তীতে প্রতিটা পর্যায়ে কিন্তু আপনি বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন। তো এজন্য আপনাকে কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তো প্রতিষ্ঠান পছন্দ হওয়ার বেশ কিছু প্রসেস, বেশ কিছু বিষয়, কি সমস্যা হবে, কি না হবে, আপনার প্রতিষ্ঠানটা কোন ধরনের প্রতিষ্ঠান সিলেক্টেড করবেন, এই বিষয়গুলো নিয়ে আমি একটা এখানে প্যারাগ্রাফ তৈরি করছি। সো আপনারা এই প্যারাগ্রাফটা যদি আমি আপনাদেরকে পড়ে দেখাই এবং আপনাদেরকে যদি বুঝাই দেই, তাহলে আপনি এই অগ্রিম যে সমস্যাগুলো সেগুলো আপনি আগেই জানতে পারবেন এবং এই সমস্যা আপনি আ এগুলো ভেবে চিন্তে তারপরে কিন্তু আপনি প্রতিষ্ঠানটা বাছাই করে তারপরে কিন্তু আপনি সিলেক্টেড করতে পারবেন। তো এখনো যারা আবেদন করেন নাই, আমি বলব অবশ্যই আপনারা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আচ্ছা, তারপর আমি এখান থেকে বলব, যারা নতুন ভিডিওটা দেখছেন বা যারা আমাদের এই চ্যানেলে নতুন এসেছেন, অবশ্যই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশে সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। পাশাপাশি সামনে এনটিআরসির ১৯তম শিক্ষক নিবন্ধন সার্কুলার দিবে। সবার আগে আপনি সার্কুলার দিলে এই চ্যানেলে আপনি পেয়ে যাবেন। এজন্য অবশ্যই আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যাদের এনটিআরসি সনদ রয়েছে তারা কিন্তু এটাতে আবেদন করবে। যেখানে স্কুল ও কলেজ পর্যায়ে ২৯,৫৭১ জন শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এছাড়াও মাদ্রাসা পর্যায়ে ৩৬,৮০৪ জনকে নিয়োগ দেওয়া হবে এবং কারিগরি ও ব্যবসা প্রতিষ্ঠানে কিন্তু ৮৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে। অর্থাৎ মোট কিন্তু ৬৭,২০৮ জন শিক্ষককে নিয়োগ দেওয়া হবে। এখন নিয়োগ যে দেওয়া হবে, এখন নিয়োগের বেশ কিছু প্রসেস দেওয়া আছে। আবেদনের সময় কিন্তু এই যে ১০ জানুয়ারি শুরু হয়েছে, যেটা কিন্তু ১৭ জানুয়ারি পর্যন্ত আপনারা এই সার্কুলারে আবেদন করতে পারবেন। সো যারা আবেদন করছেন তারা তো করছেই, আর যারা এখনো আবেদন করেন নাই অবশ্যই ভিডিওটা দেখবেন। আচ্ছা, এই ছিল বেসিক মূল বিষয়। এরপরে এখানে যে সার্কুলারের পিডিএফটা, এখানে বেশ কিছু বিষয় বলা আছে। আবেদনের সময় ১,০০০ টাকা আপনাদেরকে দিতে হবে, অর্থাৎ আবেদনের ফি যেটা ১,০০০ টাকা। এখানে কিন্তু সবথেকে যে বড় ইম্পর্টেন্ট বিষয়, যে আপনি কিন্তু একবার আবেদন করলে পরে কোনো কিছু আর সংশোধন করার সুযোগ থাকবে না। এখানে বলেই দেওয়া আছে, কোনো ধরনের সংশোধনের সুযোগ নেই। প্রতিষ্ঠান সাবমিট যদি আপনি করেন, অর্থাৎ আপনি যদি অ্যাপ্লিকেশন সাবমিট করেন, আপনি পরবর্তীতে কোনোভাবেই কোনো কিছু আর পরিবর্তন করতে পারবেন না। এজন্য আপনাকে অবশ্যই আ বি কেয়ারফুল থাকতে হবে। ঠিক আছে? সো এই হলো বিষয়। এখান থেকে আমরা দেখব এখন। আমি আজকের এই ভিডিওটাতে দেখাবো আপনাদেরকে প্রতিষ্ঠান সিলেক্টেড করার জন্য কি বিষয় দেখতে হবে। এছাড়াও আবেদনের প্রসেস, কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, এ নিয়ে ২ টা ভিডিও দেওয়া আছে। আমি এর আগে দিয়ে দিছি। সো তারা ওগুলো দেখতে পারবেন। আমি সেটা ভিডিওর শেষে আমি সেটা এখানে লিঙ্ক এড করে দিয়ে দেব। আচ্ছা, এখন আমরা দেখব, যেহেতু আজকের ভিডিওটা হচ্ছে প্রতিষ্ঠান নিয়ে যে বিষয়গুলো সেটা নিয়ে আলোচনা করব। ৭ম গণবিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠান পছন্দ দেওয়ার আগে যে বিষয়গুলো জানতে হবে, তো অবশ্যই এই বিষয়গুলো আপনার জানা উচিত। যারা সামনে এনটিআরসিতে আবেদন করবেন, সো তারাও কিন্তু এটা দেখতে পারেন। তো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ৭ম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি আগামী ১০ জানুয়ারি থেকে এই গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শুরু হবে। শিক্ষক নিয়োগ আবেদনকারীদের জন্য প্রতিষ্ঠান পছন্দ চয়েস লিস্ট দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল ধাপ। সামান্য ভুল সিদ্ধান্ত ভবিষ্যতে চাকরি জীবনে দীর্ঘমেয়াদী ভোগান্তির কারণ হতে পারে। সংশ্লিষ্ট শিক্ষকেরা বলেছেন, আবেগ নয়, বাস্তবতা ও তথ্য যাচাই করে প্রতিষ্ঠান পছন্দ দেওয়া উচিত। আচ্ছা, এই বিষয়গুলো কেন বললাম? অনেকেই তো চায় যে একটা চাকরি হইলেই কিন্তু জাস্ট এনাফ। কিন্তু দেখবেন এমপিওভুক্ত এই চাকরিগুলো হইলেও, চাকরি হওয়ার পরেও কিন্তু অনেকে বিভিন্ন সমস্যার মধ্যে থাকে। অনেকেই কিন্তু চাকরিও ছেড়ে দেয়। তো এখানে বিভিন্ন সমস্যার কারণেই কিন্তু ছেড়ে দেয় বা অনেকে বিভিন্ন সমস্যা পরবর্তীতে ফেস করে থাকে। আচ্ছা, তার মধ্যে এখানে যদি আমরা দেখি, এখানে প্রতিষ্ঠান পছন্দক্রম দেওয়ার ক্ষেত্রে ১ম এ বিবেচনায় রাখতে হবে যে বাসা থেকে প্রতিষ্ঠানের দূরত্ব কতটুকু। ঠিক আছে? এটা আপনাদেরকে ফার্স্ট অফ অল এটা দেখা উচিত কিন্তু। আপনার বাসা থেকে প্রতিষ্ঠান কত কিলোমিটার দূরে? যাতায়াতের সময় ও খরচ বাস্তবসম্মত কিনা তা না ভেবে চয়েস দিলে পরবর্তীতে দৈনন্দিন যাতায়াত বড় চাপ হয়ে দাঁড়ায়। দেখেন, এটা কিন্তু আপনার অনেক বেতন না যে আপনি বাসা থেকে আপনার ৳৫০ ভাড়া যাওয়া আসা প্রতিদিন ৳১০০ খরচ করবেন। বেসিক্যালি এরকম কিন্তু না। আবার আপনি যদি দূরে প্রতিষ্ঠান একটা চয়েস করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি যদি ওখানে বাসা ভাড়া নিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার দেখেন এখানে আপনার খাওয়া-দাওয়া, বাসা ভাড়া সবকিছু আপনার আ
যে খরচ যেটা সেটা কিন্তু অধিক হারে চলে যাচ্ছে। তো আপনি যদি আপনার বাসার আশেপাশে একটা প্রতিষ্ঠান দেন, সেইরকম আপনি যদি ভেবে-চিন্তে আ দেন, হুম? তারপরে আপনি প্রতিষ্ঠানগুলোর পদের সংখ্যা ফাঁকা আছে কিনা নাই এই বিষয়গুলো যদি আপনি দেখে শুনে দেন তাহলে কিন্তু এই জিনিসটা থেকে আপনি অনেকটাই বেঁচে যাবেন। তো এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। খুবই ইম্পোর্টেন্ট একটা বিষয়। প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন গুরুত্বপূর্ণ বিষয়। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। শ্রেণীকক্ষের অবস্থা, অফিস সুবিধা, পরিবেশ ও সামগ্রিক সুযোগ-সুবিধা, শিক্ষকতার মান ও মানসিক স্বস্তির সঙ্গে সরাসরি জড়িত। পাশাপাশি প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও ভবিষ্যতে এমপিও পদে টিকিয়ে রাখা ও এমনকি প্রতিষ্ঠানের অস্তিত্ব নিয়েও সংখ্যা তৈরি করতে পারে। তো দেখেন এমপিওভুক্ত যে প্রতিষ্ঠানগুলোতে আছে এগুলোতে যদি ছাত্রছাত্রী কম হয়ে থাকে এখানে কিন্তু আপনার জবাবদিহিতার একটা বিষয় আছে, ঠিক আছে? তো আপনি যে একজন শিক্ষক আপনারও কিন্তু একটা জবাবদিহিতার বিষয় আছে। এছাড়াও এখানে বলা আছে যে শ্রেণীকক্ষের অবস্থা অর্থাৎ আপনার প্রতিষ্ঠানটা কেমন একদম আ মানে অনেক আগের কোনো বাজেট আসে না বা এইরকম কোনো একটা প্রতিষ্ঠান না কি রকম প্রতিষ্ঠান এটা আপনার দেখা উচিত। শ্রেণীকক্ষগুলোর কি অবস্থা? মানসম্মত কি মানসম্মত না এটাও আপনার একটা বিষয় আছে। দেখেন এইটা হচ্ছে একটা কি এটা যদি আপনার হচ্ছে প্রাইমারি স্কুলে সরকারি চাকরি হতো সেটা আলাদা বিষয়। এমপিওভুক্তর ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। তারপরে আপনার এখান থেকে অফিসের যে সুবিধা এটা আপনার দেখা উচিত। পরিবেশ ও সামগ্রিক সুযোগ-সুবিধা, শিক্ষকতার মান, প্রধান শিক্ষক কেমন, উনি কেমন ধরনের লোক এই বিষয়গুলো দেখা উচিত। এটা পার্সোনালি বললেও এগুলো আপনার দেখা উচিত। মানসিক স্বস্তির সঙ্গে সরাসরি জড়িত কিনা এই বিষয়গুলো দেখা উচিত। পাশাপাশি আ ছাত্রছাত্রীর সংখ্যা কম হলেও কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারেন। তো এগুলো আপনারা অবশ্যই আগে থেকে বাহির থেকে যেকোনো পদ্ধতিতে আপনারা এগুলো যাচাই-বাছাই করবেন। আচ্ছা এরপরে দেখব আমরা আবেদন করার আগে অবশ্যই জানতে হবে উক্ত পদে বর্তমানে কেউ কর্মরত আছে কিনা। এটা আরো বেশি ইম্পোর্টেন্ট। এইটার জন্য অনেকেই দেখবেন যে বছরের পর বছরের পর বছর ঝুলায় থাকে। ঠিক আছে? আবেদন করার আগে অবশ্যই জানতে হবে উক্ত পদে মনে করেন আপনি একটা প্রতিষ্ঠানে চয়েস দিলেন আ আ আপনি একটা প্রতিষ্ঠান চয়েস দিলেন যে শিক্ষকে, ওই শিক্ষক এখনো উনি প্রতিষ্ঠানে কর্মরতই আছে। অথচ ওখানে আপনার পদের সংখ্যা ফাঁকা হয়ে আপনি আবেদন করলেন। সেক্ষেত্রে দেখবেন পরবর্তীতে বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আপনি দৌড়াদৌড়ির মধ্যে আপনার অবস্থা খারাপ। তো আবেদন করার আগে অবশ্যই জানতে হবে উক্ত পদে বর্তমানে কেউ কর্মরত আছেন কিনা। অনেক ক্ষেত্রে বাস্তবে পদে শূন্য না থাকলেও চাহিদা দেওয়া হয়। এ বিষয়ে খোঁজ না নিয়ে আবেদন করলে তা মারাত্মক ভুল হিসেবে বিবেচিত হতে পারে। ওই যে আমি ১ম এই বলে দিলাম, আপনি যদি একবার আবেদন করেন পরবর্তীতে আপনি এটা আর সংশোধন করতে পারবেন না। এটা নিয়ে আপনি বা অনেক বড় ধরনের একটা হয়রানির শিকার হবেন। যেটা কিন্তু আপনি সংশোধন করতে আ বিভিন্ন জায়গায় আপনার দৌড়াদৌড়ি করেও কিন্তু আপনি এটা সংশোধন করতে পারবেন না। অনেক কষ্টর বিষয় একটা। তো এই বিষয়গুলো হয়ে থাকে, ঠিক আছে? প্রতিষ্ঠানে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের কোনো ঠিক নাই। যে যার মতো চালায়, চালায়। ঠিক আছে? এইজন্য আপনারা যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন, মনে করেন আপনার বাসার পাশে একটা প্রতিষ্ঠান বা আপনার ১ গ্রাম ২ গ্রাম পরে একটা প্রতিষ্ঠান। সাইড থেকে গ্রামের ওই প্রতিষ্ঠান সম্পর্কে ফুল ইনফরমেশনটা জানবেন। আপনি যে পদে আবেদন করবেন, আপনি বাংলাতে আবেদন করবেন, বাংলা শিক্ষকে, তো বাংলা শিক্ষক ওখানে কি নাই? চলে গেছে? যদি চলে যায়, যদি ফাঁকা থাকে উক্ত পদ তাহলে আপনি আবেদন করেন। তাহলে আপনাকে সরাসরি আবেদন করার পর প্রিন্সিপাল আপনাকে নিয়ে নিবে। ঠিক আছে? যদি দেখেন যে আবার অনেক ক্ষেত্রে উনি চাকরিরত অবস্থায় আছে আপনাকে আবার আপনি আবার আবেদন করছেন। সেক্ষেত্রে দেখবেন আপনাকে অ্যা বলবে যে অপেক্ষা করো, অপেক্ষা করো সমস্যা। ঠিক আছে? সো এই বিষয়গুলো দেখবেন আপনারা। এই বিষয়ে খোঁজ না নিয়ে আবেদন করলে তা মারাত্মক ভুল হিসেবে বিবেচিত হতে পারে। আচ্ছা একই সঙ্গে যাচাই করা জরুরি ভুল বা বিতর্কিত চাহিদা দেওয়া হয়েছে কিনা। চাহিদাপত্রে বিষয়ভিত্তিক নাম, পদসংখ্যা ও এমপিও স্ট্যাটাস মিলিয়ে না দেখলে নিয়োগ জটিলতায় পড়ার আশঙ্কা থাকে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একই সঙ্গে যাচাই করা জরুরি ভুল বা বিতর্কিত চাহিদা দেওয়া হয়েছে কিনা। এগুলো দিয়ে থাকে, ঠিক আছে? তো এটা পড়ার সমস্যা হলে কিন্তু আপনারই সমস্যা হবে, এটাও আপনি দেখে নিবেন। অভিজ্ঞ শিক্ষকরা বলেছে অভিজ্ঞ শিক্ষকরা বলেছেন প্রতিষ্ঠান প্রধানের ভূমিকা চাকরি জীবনের সবচেয়ে বড় নির্ধারক। আমি কিন্তু এটা অনেক আগেই বলে দিয়েছি ১ম এই যে প্রধান শিক্ষক কেমন সেটা আপনার দেখা উচিত। প্রতিষ্ঠানের প্রধানের ভূমিকা চাকরি জীবনের সবচেয়ে বড় নির্ধারক। প্রধান শিক্ষক বা অধ্যক্ষের ব্যবহার, মানসিকতা, স্বচ্ছতা ভালো না হলে চাকরি জীবনে অশান্ত হয়ে উঠতে পারে। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। একটা বিষয় হচ্ছে কি আপনি যেখানে চাকরি করবেন সারা জীবন যেখানে আ আ কর্মস্থল যেটা আপনার, তো ওইটা কিন্তু আপনার আ কেমন উনি দেখতে হবে। অনেক প্রতিষ্ঠান প্রধান এগুলো একটু বলা ঠিক না। তারপরেও আপনারা বুঝে নিয়েন। ঠিক আছে? আচ্ছা। এরপর যদি আমরা এখানে দেখি, এখানে আমরা দেখব এছাড়া প্রতিষ্ঠানের রাজনৈতিক ও
অভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে আগেই খোঁজ নেওয়া প্রয়োজন। দেখবেন প্রতিষ্ঠানের আশেপাশে বিভিন্ন রাজনীতিবিদ বিভিন্ন গ্রুপিং করে এর পিছনে লাগে, ওর পিছনে লাগে, এগুলো প্রতিষ্ঠান কিছু জায়গায় আছে কিন্তু এরকম, ঠিক আছে? তো এগুলো আপনারা যার এলাকা শেষে জানবেই, এটা স্বাভাবিক এটাই, ঠিক আছে? তো আপনারা আবেদন করার আগে এগুলো আপনারা দেখেন। যদি একটু দূরেই তো আবেদন, সব বাসার পাশেই তো আর সব প্রতিষ্ঠান থাকে না, একটু তো মানুষ দূরেই হয়। তো আপনি সেই এলাকাটাতে একটু খোঁজ নিয়ে দেখবেন যে আপনার কেমন কি অবস্থা। আচ্ছা, স্থানীয় প্রভাব কমিটির দণ্ড কিংবা গ্রুপিং থাকলে তা ভবিষ্যতে সমস্যার সৃষ্টি করতে পারে। তো এটাও আপনারা দেখবেন অবশ্যই যে প্রতিষ্ঠানের কোনো প্রতিষ্ঠান দেখবেন যে একদম ফুল রাজনীতিক, একদম আকরা, সবকিছু একদম মানে সব রাজনীতিবিদরাই প্রতিষ্ঠান পরিচালনা করে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানগুলোর অনেকটাই পরিবর্তন করছে এই সরকার। তারপরেও কিন্তু আপনার এই রাজনৈতিক যে হস্তক্ষেপ, এটা কিন্তু এখনো দূর হয় নাই। তো আপনারা এগুলো দেখবেন। পদটি শূন্য সৃষ্টি নাকি পদটি শূন্য নাকি সৃষ্ট পদ, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শূন্য পদ তুলনামূলকভাবে নিরাপদ হলেও সৃষ্ট পদে ভবিষ্যতে আইন ও প্রশাসনিক জটিলতার সম্ভাবনা বেশি থাকে। আচ্ছা, এই বিষয়গুলো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। এরপরে দেখবো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটি হলো আপনার বিষয়ে এমপিও আছে কিনা। এমপিও না থাকলে বেতন অনিশ্চিত হয়ে পড়ে, যা একজন শিক্ষকের জন্য বড় ঝুঁকি। এটাও আপনারা অবশ্যই দেখবেন। আচ্ছা, এরপর আমরা দেখবো এখানে বিশেষজ্ঞরা আরো পরামর্শ দিয়েছেন মেধা তালিকা অনুযায়ী কৌশলগতভাবে চয়েস লিস্ট সাজাতে হবে। আবেগের বশে নয়, বরং নিজের অবস্থান বুঝে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। তারা সতর্ক করে বলেন, না জেনে উল্টোপাল্টা চয়েস দেওয়া যাবে না। একটি ভুল চয়েস মানেই বছরের পর বছর ভোগান্তি। তো অবশ্যই আপনারা এই আবেদনটা সবথেকে সেনসিটিভ একটা আবেদন। আবেদনের আগে আপনাকে আবেদন করার আগে আপনাকে ৩ দিন শুধু ভাবতেই হবে। সবকিছু আপনার মাথায় সেটেল করতে হবে যে আমার এটার সঙ্গে এটা যায় কিনা, এটার সঙ্গে এটা করা যাবে কিনা। তো এগুলো আপনাদেরকে অবশ্যই ভেবে চিন্তে কাজ করতে হবে আপনাকে। আ অব সবশেষে বিবেচনায় রাখতে হবে প্রতিষ্ঠানটি ভবিষ্যতে সরকারি হওয়ার সম্ভাবনা আছে কিনা। সরকারিকরণের সম্ভাব্য তালিকা, অবকাঠামো, ছাত্র সংখ্যা ও লোকেশন বিশ্লেষণ করে চয়েস দিলে দীর্ঘমেয়াদের সুফল পাওয়া যেতে পারে। সংশ্লিষ্টরা বলেছেন, গণবিজ্ঞপ্তিতে সফল হতে হলে শুধু আবেদন করাই যথেষ্ট নয়, সঠিক প্রতিষ্ঠান নির্বাচনই একজন শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করে দেয়। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো অনেকেই জানে বিষয়গুলো, আবার অনেকেই নতুন যারা, এটা অনেকেই জানেই না এই বিষয়গুলো, ঠিক আছে? নতুন শুধুমাত্র মানে প্রতিষ্ঠান সম্পর্কে কিছুই জানে না, শুধু মানে আপনার অনলাইনে দেখছে ওখানে ফাঁকা আছে, জাস্ট ওইটা নিয়ে আবেদন করে। পরে দেখবেন যে আপনার অনেক সমস্যা। আমি নিজের যদি একটা পার্সোনালি বিষয় বলি, এক আপুর আবেদন, এটা আমি যদিও এই আবেদনগুলো এখন আর করি না, আজ থেকে ৩-৪ বছর আগে করছিলাম, এগুলো সব ভুলে গিয়েছি। তো উনি আপনার হচ্ছে চাকরি পাওয়ার ৩ বছর পরে আপনার আবেদন করছে, ঠিক আছে? সো এগুলো শুধু উনি দৌড়াইতে অনেকদিন দৌড়াইছে। উনার এমপিও আপনার সাবমিটই করে দেয়নি। বিভিন্ন সমস্যার মধ্যে পড়ছিল উনি। প্রায় ৩ বছর ৪ বছর শুধু উনি ঘুরছে। তো এই সমস্যাগুলো হয়, বুঝতে পারছেন? তো আপনারা যারা আবেদন করবেন অবশ্যই প্রতিষ্ঠান সম্পর্কে সবথেকে যদি বড় কথা বলি, আপনারা প্রতিষ্ঠানের প্রধান কেমন এটা আপনারা খোঁজ রাখবেন, ঠিক আছে? প্রতিষ্ঠানের প্রধানের ব্যবহার এটা বলাটা ঠিক না, তারপরে এটা বলা দরকার এমপিওর ক্ষেত্রে, ঠিক আছে? তো এটা আপনারা একটু যাচাই বাছাই করে তারপরে আপনারা আবেদনটা করবেন। যাই হোক, ভিডিওটা এ পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।